তাহলে এখন আসো, আমরা এখানে নেফ্রনের গঠন আঁকাইছিলাম। এখন তাহলে এভাবে আমরা নেফ্রনের এরকম করে পেয়াল আকৃতির অংশ যেটা পাইছিলাম, এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। কেমন, এখানে আমরা এবার এই যে এখানে একটা আমরা কৈশিক জালিকা পাইছিলাম, বা এখানে একটা গ্লোমেরুলাস পাইছিলাম। কেমন, এরপর আসো, এই যে রেনাল বোম্যান্স ক্যাপসুল, যেটা এই বোম্যান্স ক্যাপসুলের দুটো অংশ পাইছিলাম, একটা হচ্ছে ভিসারাল স্তর, একটা হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর আমরা যে কোষটা পাইছিলাম এটার নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, এভাবে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ পাইছিলাম। আর আমরা ভিসারাল স্তরে পাইছিলাম পোডোসাইট, এরকম পার মতো আমরা কতগুলা কোষ পাইছিলাম, এগুলোর নাম হচ্ছে পোডোসাইট। কি সাইট? পোডোসাইট। এরপর আসো, এই যে এখানে গ্লোমেরুলাস, যেটা এই গ্লোমেরুলাসের ভিতরে যেটা প্রবেশ করে এটার নাম হচ্ছে এফারেন্ট ধমনিকা, আবার যেটা বের হয় সেটা ইফারেন্ট ধমনিকা। তাহলে এখানে একটু আঁকার সময় একটু মনে রাখতে হবে, এফারেন্ট ধমনিকা দেখো, এফারেন্ট ধমনিকাটা একটু বড় করে আঁকতে হবে, আর ইফারেন্ট ধমনিকাটাকে একটু ছোট করে আঁকতে হবে। এটার একটা রিজন আছে যেগুলো আজকে আমরা বলবো তোমাকে। তাহলে দেখো, এফারেন্ট ধমনিকাটাকে বড় করে আঁকছি, আর ইফারেন্ট ধমনিকাটাকে আমরা ছোট করে আঁকছি। এটুকু বুঝতে পারছো? তাহলে এই যে এই পুরাটাকে আমরা একসাথে কি পড়াইছি বলতো? রেনাল কর্পাসল। কি পড়াইছি? রেনাল কর্পাসল। এই রেনাল কর্পাসলটা কোথায় অবস্থান করে? বৃক্কের কর্টেক্সে। কোথায় অবস্থান করে? বৃক্কের কর্টেক্সে। তাহলে আবার আসো, সুন্দর করে আমরা নেফ্রনটা এখন লিখে দিব সুন্দর করে। তাহলে আসো, লিখো নেফ্রন। সুন্দর করে ছোট করে করে লিখবা। নেফ্রনের দুইটা অংশ, বলো কয়টা অংশ? দুইটা অংশ। তাহলে বলো, একটা হচ্ছে দানাদার অংশ যেটার নাম রেনাল কর্পাসল। তাহলে লিখো, একটা হচ্ছে রেনাল কর্পাসল, কর্পাসল মানে দানা। এবার আসো, এই রেনাল কর্পাসলটা পুরা নেফ্রন আবিষ্কার করছে কে? বোমেন। কিন্তু এই এই রেনাল কর্পাসল বা এই দানাদার অংশটা আবিষ্কার করছে আবার মেলপিজি, বিজ্ঞানী মেলপিজি। সেই জন্য রেনাল কর্পাসলের আরেক নাম হচ্ছে মেলপিজিয়ান বডি। কি বডি? মেলপিজিয়ান বডি। তাহলে এটার এটার আরেক নাম হচ্ছে মেলপিজিয়ান বডি। এখান থেকে একটা জিনিস খুব সাবধান, আমরা ম্যালপিজিয়ান নালিকা পড়াইছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা, যেটা তোমাদেরকে গাসপোডিং এ আবার পড়াবো, কারণ আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণীর নাম গাসপোডিং। তাহলে গাসপোডিং এর রেচনাঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা, ওটা ছিল নালিকা। আর এটা হচ্ছে ম্যালপিজিয়ান বডি। তাহলে এমসিকিউ তে দিবে তোমাকে ইজিলি, ভার্সিটির এমসিকিউ গুলোতে এভাবে দেয়, ম্যালপিজিয়ান বডি কোথায় পাওয়া যায়? বৃক্কে। ম্যালপিজিয়ান নালিকা কোথায় পাওয়া যায়? গাসপোডিং এ। এবার আসো, এখান থেকে যেটা নালিকাকার অংশ বের হয়েছে এটার নাম কি? রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল লিখো, তাহলে রেনাল টিউবিউল। রেনাল মানে বৃক্ক, টিউবিউল মানে নালিকা, তাহলে এটাকে আমরা বৃক্ষীয় নালিকাও বলতে পারি। বৃক্ষীয় নালিকাও বলতে পারি। আবার সেখান থেকে লাগবে প্রথমে রেনাল কর্পাসলের ব্যাস কতটুকু, এই যে মাঝখানের ব্যাসটা কতটুকু, এটা হচ্ছে 0.2 মিলিমিটার। এককটা খেয়াল করবা, 0.2 মিলিমিটার। আবার আসো, রেনাল টিউবিউলের ব্যাস কত? টিউবিউল মানে এখান থেকে যেটা বের হবে, একটু পরে পড়াচ্ছি সেটা ব্যাস। এই যে এরকম একটা নালীর ব্যাস কতটুকু, একটু অনেক কম হবে। তাহলে এটা হচ্ছে ব্যাস হচ্ছে, তাহলে লিখো এটার ব্যাস 60 মাইক্রোমিটার। 60 মাইক্রোমিটার, ওটা মিলিমিটার কিন্তু এটা মাইক্রোমিটার, খেয়াল রাখবা। কেমন? তাহলে আবার বলো, রেনাল কর্পাসল কোথায় অবস্থিত বলো? একজন দুজন বলে বসে থাকছো, কোথায়? কর্টেক্স। এবার একটু দেখো, এখানে এবার নালিকা সৃষ্টি হবে। বলো তো, আমরা যখন দেখছিলাম এটা হচ্ছে এরকম একটা দানা ছিল, দানাটাকে আমরা এরকম বড় দেখতে পাচ্ছি, আর বাকিটা ছিল কি বলতো? বাকিটা ছিল নালিকা। তাহলে বলতো, এটা নেফ্রনের আমরা দৈর্ঘ্য কতটুকু পড়ছি? 3 সেন্টিমিটার। তাহলে এখানের মধ্যে এটা একটুখানি অংশ, এটা তেমন একদম নেগলিজিবল, এটা একটুখানি অংশ, কিন্তু বেশিরভাগ অংশ বা অলমোস্ট অংশ হচ্ছে কি? টিউবিউল। সেই জন্য আমরা এই যে রেনাল টিউবিউলের দৈর্ঘ্য কতটুকু পড়বো, নেফ্রনের যেটা দৈর্ঘ্য সেটাই আসলে কার দৈর্ঘ্য?
রেনাল টিউবিউলের দৈর্ঘ্য, তাহলে 3 সেন্টিমিটার। এবার একটু খেয়াল করতে হবে, দেখো এটার কাজ কি, এটার কাজ, তাহলে এটার কাজ পড়াবো এখন, এটার কাজ পড়াবো, তাহলে দেখো একটু মনোযোগ দাও। দেখো এই যে আমি তোমাদেরকে একদম ফার্স্ট থেকে বলে যাচ্ছি যাতে ভুল না করো। ধরো এটা একটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় ধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। এবার এই ধমনি এক একটা জায়গায় রক্ত পরিবহন করে, ধরো মস্তিষ্কে চলে যায়, বৃক্কে চলে যায়, যকৃতে চলে যায়, পাকস্থলীতে যায়, এক এক জায়গায় রক্ত নিয়ে যায়। তাহলে এখন আসো, আমাদের মূল বিষয় কি, এই যে তোমার, এই যে এখানে কিডনির মধ্যে, তাহলে কিডনিতে রক্ত নিয়ে আসবে। তাহলে যে এই ধমনিটা, এই যে ধমনি, এটা রক্ত নিয়ে আসতেছে, যে তাহলে যে ধমনিটা কিডনিতে ঢুকবে এটার নাম কি ধমনি? রেনাল ধমনি। সেই জন্য পড়াইছিলাম রেনাল ধমনি বৃক্কে প্রবেশ করে। যারা বুঝো নাই এখন বুঝতে পারছো আবার। তাহলে এটা প্রবেশ করে শিরা বের হয় পড়াইছিলাম। তাহলে এই প্রবেশ করে আবার কি হয়ে গেছে দেখো, এই প্রবেশ করে হয়ে গেছে কি দেখো, এই প্রবেশ করে হয়ে গেছে এফারেন্ট ধমনিকা। কি হয়ে গেছে? এটার নাম ছিল এফারেন্ট ধমনিকা। তাহলে এটার নাম ছিল এফারেন্ট ধমনিকা। তাহলে এফারেন্ট ধমনিকা হয়ে গেছে। তাহলে এফারেন্ট ধমনিকা পরবর্তীতে আবার কি সৃষ্টি করছে বলো? গ্লোমেরুলাস সৃষ্টি করছে। কথা বুঝতে পারছো? তাহলে আবার বলো, তোমাকে কি পড়াইছে একটু আগে, যে এফারেন্ট ধমনিকা, যেটা আর্টারিওল বলি আর কি, আর্টারিওল মানে ধমনিকা। তাহলে এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট আর্টারিওল বা এফারেন্ট ধমনিকার ব্যাস ইফারেন্ট আর্টারিওল বা ইফারেন্ট ধমনিকার ব্যাসের চেয়ে বেশি। দেখো এটা চেয়ে এটার বেশ বেশি না? তাহলে আবার বলো, মনে করো এটা দিয়ে একটা টাইম 5 ml ব্লাড ঢুকতেছে, যেহেতু এটা বড়, কিন্তু ওদিকে 5 ml ব্লাড বের হতে পারবে? পারবে না। ওদিকে বের হবে মনে করো 2 ml 3 ml। তার মানে এখানে সবসময় গ্লোমেরুলাসের মধ্যে কিছু ব্লাড সব সময় থেকে যাবে। তাহলে এবার তুমি দেখো, তোমার হাতের মধ্যে কোনো কিছু নিলে এভাবে থেকে গেলে, তার মানে একটা চাপ অনুভূত করতেছো। তার মানে গ্লোমেরুলাসে সব সময় কি থাকবে? একটা রক্তের একটা চাপ থাকবে, উচ্চ চাপ থাকবে। তাহলে এটা কেন? ওই যে এফারেন্ট আর্টারিওলের ব্যাস ইফারেন্ট আর্টারিওল থেকে বেশি, ফলে এখানে সব সময় তোমার একটা রক্তের চাপ থাকবে। তাহলে এবার চাপ থাকলে এই গ্লোমেরুলাসটা দেখো, এই গ্লোমেরুলাস কৈশিক জালিকা, জাল কি রকম হয়? ছিদ্র ছিদ্র যুক্ত, ছিদ্র ছিদ্র যুক্ত। এই যে আমরা চা চাকনি গুলা, এই যে এগুলা, এই যে এরকম। তাহলে এই যে তুমি জালের উপর যখন কোনো কিছু রাখবা, তো ছিদ্র থেকে যে ছোট ছোট পদার্থগুলো এগুলো গলে আসবে, আর বাকিগুলো এখানে থেকে যাবে, বড় বড় অংশগুলা। তো এখন রক্ত আসলো, তাহলে রক্তের বড় অংশ কি? রক্তের বড় অংশ হচ্ছে রক্ত প্রোটিন। রক্তের মধ্যে কিছু প্রোটিন থাকে, এগুলাকে আমরা প্লাজমা প্রোটিন বলি। এগুলা হচ্ছে বড় বড় প্রোটিন, একটা বৃহদাকার জৈব অণু। এটা মনে রাখতে হবে, তোমাকে কোষ রসায়নে পড়াবো। তাহলে প্রোটিন হচ্ছে একটা বৃহদাকার জৈব অণু। তাহলে ওই রক্তের ওই প্রোটিনটা বড় হওয়ার কারণে ওই ছিদ্র দিয়ে গলতে পারবে না, পাস হইতে পারবে না। তো এই প্রোটিন ছাড়া রক্তের বাকি অংশগুলা, বাকি অংশ কি? রক্তরস, কেমন? তারপর হচ্ছে তোমার রক্ত কণিকা গুলা, বা তোমার এই যে ওখানে যে আয়ন গুলা বা লবণ গুলা থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, তারপর হাইড্রোজেন আয়ন, এই ধরনের আয়ন গুলা সবগুলা কি হয়ে আসবে? এই যে এই জালিকা দিয়ে কি হয়ে আসবে? এই যে, এই যে তোমার ফিল্ট্রেশন হয়ে বা পাস হয়ে এখানে চলে আসবে। তাহলে এখানে, এখানে আবার কি হয়েছে বলতো? এখানে সবকিছু ফিল্ট্রেশন হয়েছে, নাকি শুধু ছোট ছোট জিনিসগুলা ফিল্ট্রেশন হয়েছে? ছোট ছোট জিনিসগুলা। তাহলে ছোট ছোট মানে হচ্ছে আলট্রা, আমরা বলি না আলট্রা? আলট্রা মানে কি? আলট্রা মানে একদম, একদম ছোট ছোট গুলা, আলট্রা, আলট্রা। তাহলে এই যে এদিক দিয়ে শুধু ছোট ছোট পদার্থগুলো কি হয়েছে? ফিল্ট্রেশন হয়ে আসতেছে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আলট্রা ফিল্ট্রেশন। কি ফিল্ট্রেশন? আলট্রা ফিল্ট্রেশন, অথবা বাংলায় বলা হয় অতি পরিস্রাবন। অতি পরিস্রাবন। আমরা ভাইরাসে পড়াছিলাম না, ভাইরাস অতি আণবিক কণিক, অতি মানে অনেক ছোট। তাহলে এই যে অতি বা আলট্রা মাইক্রোস্কোপিক, তাহলে এটাকে বলবো আমরা আলট্রা ফিল্ট্রেশন। কারণ ফিল্ট্রেশন মানে কি হওয়া? ছাঁকন হওয়া, পরিশ্রুত হওয়া, কেমন? তাহলে এটা দিয়ে তাহলে ফিল্ট্রেশন হয়ে চলে আসবে। ভালো করে খেয়াল করো। তাহলে বলো তো, এই যে রেনাল কর্পাস হলে কি হয়েছে? তাহলে অতি পরিস্রাবন বা আলট্রা ফিল্ট্রেশন হয়েছে। আলট্রা ফিল্ট্রেশন হয়ে রক্তের উপাদানগুলা, বড় বড় উপাদানগুলা ছাড়া বাকিগুলা এদিকে কি হয়ে গেছে? পরিশ্রুত হয়ে চলে আসছে। ফিল্ট্রেশন, দেখো ফিল্ট্রেশন কিসের নাম? ভালো করে খেয়াল করো, ফিল্ট্রেশন কিসের নাম? ফিল্ট্রেশন। তাহলে ফিল্ট্রেশন মানে হচ্ছে পরিশ্রুত হওয়া বা পরিস্রাবন হওয়া। তাহলে এটা হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, পরিশ্রাবন বা পরিশ্রুত হওয়া। তাহলে ফিল্ট্রেশন হয়ে যে জিনিসগুলো এখানে জমা হয়েছে, এগুলোকে আমরা কি বলবো জানো? এগুলোকে আমরা বলবো ফিল্ট্রেট। কি বলবো? ফিল্ট্রেট। ফিল্ট্রেট মানে কি? ওই যে পরিস্রাবনের ফলে যে পদার্থগুলো, সেগুলোকে বলবো ফিল্ট্রেট, আর প্রক্রিয়াটার নাম ফিল্ট্রেশন। তাহলে এই যে, তাহলে ফিল্ট্রেট গুলা, এই যে দেখো এখানে ফিল্ট্রেট গুলা, এই যে ফিল্ট্রেট গুলা কোথায় 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 জমা হয়েছে বলতো? এই জায়গায় জমা হয়েছে। তাহলে এটা কি? এটা কি বলতো? বোম্যান্স ক্যাপসুলের ফাঁকা স্থান, যেটা কার কার মাঝখানে? প্যারাইটাল এবং ভিসারাল ক্যাপসুলের মাঝখানে। প্যারাইটাল এবং ভিসারাল ক্যাপসুলের মাঝখানে, এই যে প্যারাইটাল এবং ভিসারাল ক্যাপসুলের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটাকে বলা হয়, এই স্পেসটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। কি স্পেস?
ক্যাপসুলার স্পেস। তাহলে এই স্পেসটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। স্পেস মানে খালি জায়গা। তাহলে এই স্পেসটা কার মাঝখানে? ক্যাপসুলের মাঝখানে, দুইটা ক্যাপসুলের মাঝখানে, তার মানে ক্যাপসুলার স্পেস। কি স্পেস? ক্যাপসুলার স্পেস। তাহলে ফিল্ট্রেট গুলা কোথায় জমা হয়েছে? ক্যাপসুলার স্পেসে জমা হয়েছে। যারা বোঝো নাই তাদের জন্য আরেকবার বলতেছি। দেখো, হৃৎপিণ্ড সংকুচিত হয়েছে, ফলে রক্তগুলা এখান থেকে বের হয়ে কি ধমনির মাধ্যমে কোথায় প্রবেশ করতেছে? বিভিন্ন অঙ্গে প্রবেশ করতেছে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিডনি। তাহলে কিডনিতে প্রবেশ করতেছে কি দ্বারা? রেনাল ধমনী দ্বারা। তো রেনাল ধমনী কিসে পরিণত হয়েছে? এফারেন্ট ধমনিকাতে পরিণত হয়েছে ছোট হয়ে। এফারেন্ট ধমনিকা পরিণত হয়েছে কিসে? গ্লোমেরুলাসে। ওখান থেকে এফারেন্ট ধমনিকা, ওটা ছোট হওয়ার কারণে সব সময় গ্লোমেরুলাসে কিছু ব্লাড থেকে যাচ্ছে। তো থেকে যাওয়ার ফলে সে একটা চাপ ক্রিয়েট করতেছে, ফলে এদিকে তোমার ফিল্ট্রেশন হয়ে জালিকা, যেহেতু এটা একটা জাল, হ্যাঁ, তাহলে এই জালের মতো, তাহলে এখান থেকে ফিল্ট্রেশন হয়ে রক্তের বড় বড় উপাদানগুলা ছাড়া ছোট ছোট উপাদানগুলা ফিল্ট্রেশন হয়ে নিচে চলে আসতেছে। কোন স্পেসে চলে আসতেছে? ক্যাপসুলার স্পেসে চলে আসতেছে। তাহলে যে প্রক্রিয়া ফিল্ট্রেশন হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন অথবা অতি পরিস্রাবন প্রক্রিয়া। আর পরিস্রাবনের ফলে যে পদার্থগুলা তৈরি হয় এগুলাকে আমরা বলবো ফিল্ট্রেট, বা বাংলায় বলা হয় পরিশ্রুত। এগুলাকে বলা হয় পরিশ্রুত। ওটাকে বলা হয় পরিস্রাবন, আর এগুলাকে বলবো আমরা পরিশ্রুত বাংলায়। তাহলে পরিশ্রুত গুলা বা ফিল্ট্রেট গুলা ক্যাপসুলার স্পেসে জমা হয়। এটাই কাজ কাজ বলতো রেনাল কর্পাসলের কাজ। এই যে আজকের যে কথাটা বলছি, যারা আজকের ক্লাসটা বুঝছো, আগামী ক্লাসে এই কথাগুলো পড়াবো। কারণ আগামী ক্লাসে আমরা পড়াবো মূত্র সৃষ্টির প্রক্রিয়া, কিভাবে মূত্র সৃষ্টি হয়। সেম কথাগুলো আগামী ক্লাসও আসবে। তাহলে আসো এবার এখানে আমি কি লিখাচ্ছি দেখো। তাহলে লিখো যে রক্তের, এটার কাজ হচ্ছে, লিখো রক্তের আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে রেছন বর্জ্য, রেছন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য, তাহলে এটা দিয়ে রেশন দ্রব্যগুলো চলে আসবে, পানিও আসবে রক্ত থেকে, ও অন্যান্য দ্রব্য, অন্যান্য দ্রব্য বলতে লবণগুলো আর কি, পরিশ্রুত হয়ে ফিল্ট্রেট হিসেবে, ফিল্ট্রেট হিসেবে ফিল্ট্রেট হিসেবে কোথায় জমা হয়েছে বলো তো? ক্যাপসুলার স্পেসে জমা হয়েছে। তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে আলট্রাফিল্ট্রেশন কোথায় ঘটে। এমসিকিউতে দিবে, বলো আলট্রাফিল্ট্রেশন কোথায় ঘটে? রেনাল কর্পাসলে। বলো কোথায় ঘটে? রেনাল কর্পাসলে অথবা গ্লোমেরুলাসে, যেটাই বলো না কেন। কর্পাসলের কোন অংশে ঘটে? গ্লোমেরুলাসে ঘটে। তাহলে ফিল্ট্রেট কোথায় জমা হয়? ক্যাপসুলার স্পেসে জমা হয়। এবার চলে আসো, রেনাল কর্পাসলের দুইটা অংশ। দেখো, রেনাল কর্পাসলের দুইটা অংশ গত ক্লাসে বলছি। কি কি বলো? তোমরাই বলো। এক নাম্বার বোমেন্স ক্যাপসুল, দুই নাম্বার গ্লোমেরুলাস। তাহলে এক নাম্বার হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এক নাম্বার হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল এটা তো কিডনির ক্যাপসুল, কিডনি, তাহলে এটাকে রেনাল ক্যাপসুলও বলা হয়। এটার আরেক নাম রেনাল ক্যাপসুল। তাহলে বোমেন্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। আর দুই নাম্বার কি? গ্লোমেরুলাস। এবার বলো, আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি আনসার করো। গত ক্লাসে পড়াইছি যেহেতু, বোমেন্স ক্যাপসুল কি আকৃতির? পেয়ালা আকৃতির। তাহলে এটা, এই অংশটা হচ্ছে পেয়ালা বা বাটি আকৃতির। লিখো পেয়ালা বা বাটি আকৃতির। দুই নাম্বার, বোমেন্স ক্যাপসুলের কয়টি স্তর? দুইটি স্তর। কি কি বলো? একটা প্যারাইটাল স্তর আর একটা ভিসেরাল স্তর। প্যারাইটাল স্তরে আমরা কোষ পাই,
স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। ভিসারাল স্তর আমরা কোন কোষ পাই? পোডোসাইট। তাহলে একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসেরাল স্তর। কোন কোষ পাই এখানে আর লিখে দিচ্ছি না, যেহেতু গত ক্লাসে লিখে দিচ্ছি, আর লিখে দিচ্ছি না। এরপর আসো, তাহলে দুই স্তরের মাঝখানে, এখানে দুই স্তরের মাঝখানে দুই স্তরের মাঝখানের স্পেস যেটা, স্পেস কে আমরা কি বলবো বলতো? ক্যাপসুলার স্পেস বলবো। তাহলে শেষ। এই যে সুন্দর করে লিখে দিছি, যা যা লাগবে সুন্দর করে লিখে দিছি। তাহলে এখানে 3 স্টার দাও। কোথায় কোন কোষ থাকে ওটা লাগবে, কোথায় কোন কোষ থাকে ওটা 3 স্টার ওখানে দিয়ে দিছি। এখন আসো গ্লোমেরুলাস। তাহলে গ্লোমেরুলাস একটা কি জালিকা বলতো? কৈশিক জালিকা। গ্লোমেরুলাস একটা কি জালিকা? কৈশিক জালিকা। তাহলে প্রথমে লাগবে হচ্ছে গ্লোমেরুলাসে 50 থেকে 60টি কৈশিক জালিকা থাকে। 50 থেকে 60টি কৌশিক জালিকা নিয়ে গঠিত। খুব ইম্পর্টেন্ট কথা, পরীক্ষায় আসবেই, এমসিকিউতে পরীক্ষায় আসবেই। 50 থেকে 60টি কৌশিক জালিকা নিয়ে গঠিত। কয়টি বলো? গ্লোমেরুলাসে 50 থেকে 60টি কৌশিক জালিকা নিয়ে গঠিত। আবার বলো, এই যে গ্লোমেরুলাস কোত্থেকে সৃষ্টি হয় তুমি বলো? এফারেন্ট ধমনিকা থেকে। ভেরি গুড। এই যে এফারেন্ট ধমনিকা থেকে তো গ্লোমেরুলাস হয়েছে, একটু বুঝে পড়তে হবে না? সৃষ্টি হয় এফারেন্ট ধমনিকা হতে। কোত্থেকে তো সৃষ্টি হয় তাহলে বলো? এফারেন্ট ধমনিকা হতে। এবার আসো, এটা কি গঠন করে? গ্লোমেরুলাস পরবর্তীতে পরে গিয়ে কি গঠন করতেছে? এটা থেকে কি গঠন হচ্ছে পরবর্তীতে? ইফারেন্ট ধমনিকা। বুঝতে হবে। তাহলে এটা গঠন করে হচ্ছে ইফারেন্ট ধমনিকা। এবার বলো, যে এফারেন্ট ধমনিকা যেটা, এফারেন্ট ধমনিকা যেটা, এফারেন্ট ধমনিকার ব্যাস কার ব্যাস থেকে বেশি বলো তো? ইফারেন্ট ধমনিকার ব্যাস থেকে বেশি। তাহলে এই যে এই বেশি হওয়ার ফলাফল কি? গ্লোমেরুলাসে উচ্চচাপ। গ্লোমেরুলাসে কি? উচ্চচাপ। তাহলে পরীক্ষায় যদি আসে গ্লোমেরুলাসে সবসময় কোন ধরনের চাপ বজায় থাকে? উচ্চচাপ বজায় থাকে। তাহলে এখানে গ্লোমেরুলাসে উচ্চচাপ থাকবে সবসময়। ওই যে কিছু পরিমাণ ব্লাড এখানে অবস্থান করতেছে এই জন্য। তাহলে গ্লোমেরুলাসে উচ্চচাপ থাকবে, উচ্চচাপ। গ্লোমেরুলাসে সবসময় উচ্চচাপ থাকবে, কেমন? তাহলে লেখা শেষ। এটুকু পারবা কিনা বলো? তাহলে আমরা গত ক্লাসে যে এতটুকু পড়াইছিলাম, এই যে এটা যে পড়াইছিলাম, এটা বুঝছি কিনা আমরা সবাই? তাহলে আরেকবার বলি সুন্দর করে। তাহলে বলো, রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান বডির ব্যাস কত? এটা কোথায় অবস্থান করে? কর্টেক্সে। এটার কাজ কি? ওই যে রক্তগুলাকে অতি পরিশ্রমণ বা আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে ওখান থেকে ওই যে বিভিন্ন পদার্থ, মানে যে প্রোটিন ছাড়া বা যে বড় পদার্থগুলো ছাড়া, ওগুলা ছাড়া বিভিন্ন পদার্থকে সে ফিল্ট্রেট হিসেবে কোথায় জমা করে? ক্যাপসুলার স্পেসে জমা করে। ক্যাপসুলার স্পেস কি জিনিস? প্যারাইটাল এবং ভিসারাল স্তরের মাঝখানে স্পেসকে আমরা কি বলবো? ভিসারাল স্তর, ক্যাপসুলার স্পেস বলবো। আচ্ছা, এবার আসো, রেনাল কর্পাসলের দুইটা অংশ, পেয়ালা বা বাটি আকৃতির অংশের নাম হচ্ছে তোমার কি? বোম্যান্স ক্যাপসুল। আর জালিকাকার অংশটার নাম গ্লোমেরুলাস। তাহলে বোম্যান্স ক্যাপসুল যেটা, সেটা দুইটা স্তর, এগুলো জানো। কোথায় কি পুষ বলে ফেললাম, ক্যাপসুল স্পেস বলে ফেললাম। গ্লোমেরুলাসে কয়টি কৌশিক জালিকা থাকবে? 50 থেকে 60টি। এটা কি সৃষ্টি করবে? এগুলো মুখস্থের কিছু না। এফারেন্ট ধমনিকা থেকে সৃষ্টি হবে, আবার পরে নিজে গঠন করবে কি? ইফারেন্ট ধমনিকা। দুইটার মধ্যে এটার ব্যাস বেশি, এটার ব্যাস কম, ফলে এটাতে সবসময় কি থাকবে? গ্লোমেরুলাসে উচ্চ চাপ থাকবে, মনে থাকবে? তাহলে এবার আসো আমরা রেনাল টিউবিউল পড়বো। রেনাল টিউবিউল। তাহলে রেনাল টিউবিউলের 3টা অংশ। রেনাল টিউবিউলের 3টা অংশ। কয়টা অংশ? 3টা। বলো তো তোমরা। একটা হচ্ছে পিসিটি। হ্যাঁ, একটা হচ্ছে পিসিটি, আরটা হচ্ছে হ্যানলির লুপ, এরপরে ডিসিটি।
এবার বলো পিসিটি কোথায় কোথায় অবস্থিত বলো তো? কর্টেক্স অবস্থিত, লিখো। হ্যানলির লুপ কোথায় অবস্থিত বলো তো? মেডুলায় অবস্থিত, লিখো। ডিসিটি কোথায় অবস্থিত বলো তো? কর্টেক্সে অবস্থিত। এবার আসো কোনটার দৈর্ঘ্য কতটুকু। তাহলে পিসিটি হচ্ছে 14 মিলিমিটার, হ্যানলির লুপ হচ্ছে 20 মিলিমিটার, আর ডিসিটি হচ্ছে 5 মিলিমিটার। এবার বলো তো পিসিটি কার সাথে যুক্ত বলো তো? আমি যদি জিজ্ঞেস করি ন্যাফ্রনের, এই যে পিসিটিটা ন্যাফ্রনের কোন অংশের সাথে যুক্ত? এই যে এখান থেকে এটা পিসিটি, তাহলে কার সাথে যুক্ত? রেনাল কর্পাসলের সাথে। তাহলে রেনাল কর্পাসলের আবার কার সাথে, গ্লুমেরুলাস নাকি বোম্যান্স ক্যাপসুলের সাথে? এক কথায় বোম্যান্স ক্যাপসুলের সাথে যুক্ত, তাহলে আমরা বলতে পারি বোম্যান্স ক্যাপসুলের সাথে যুক্ত। বুঝতে পারছি? এবার বলো তো হ্যানলির লুপ যেটা, এটা কি আকৃতির? ইউ আকৃতির না? তাহলে এমসিকিউ তে দিবে যে রেনাল টিউবিলের কোন অংশটি ইউ আকৃতির, হ্যানলির লুপ। কোন অংশটি বোম্যান্স ক্যাপসুলের সাথে যুক্ত, পিসিটি। এবার বলো তো ডিসিটির পরে ওদিকে কি আছে বলো তো? সংগ্রাহী নালিকা। তাহলে আমরা যদি এটা দেখাই এভাবে, তাহলে এভাবে করে এটা হ্যানলির লুপ যেটা ইউ আকৃতির, এভাবে। এরপরে হচ্ছে তোমার দূরবর্তী পেছানো নালিকা, তারপর হচ্ছে এভাবে সংগ্রাহী নালিকা। তাহলে ডিসিটি কার সাথে যুক্ত বলো তো? তাহলে এটা হচ্ছে পিসিটি, এটা হচ্ছে হ্যানলির লুপ, আর এটা হচ্ছে ডিসিটি। তাহলে ডিসিটি কার সাথে যুক্ত বলো তো? এটার সাথে। এটার নাম কি? সংগ্রাহী নালিকা। তাহলে ডিসিটি যুক্ত হচ্ছে সংগ্রাহী নালিকার সাথে, তাহলে লিখো সংগ্রাহী নালিকায়, সংগ্রাহী নালিকার সাথে যুক্ত। বুঝতে পারছো? এবার একটু খেয়াল করতে হবে, এটা একটু বুঝতে হবে, দেখো। তাহলে এদিক দিয়ে রক্ত থেকে সবকিছু নেমে আসলো, শুধুমাত্র যেগুলা পাস হইতে পারে না সেগুলা ছাড়া, প্রোটিন, কিছু বড় বড় রক্তকণিকা, এগুলা ছাড়া সবগুলা পাস হয়ে আসছে। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, লেখা শেষ করে এদিকে তাকাও। এইটা বুঝলে আগামী ক্লাস বুঝবা। তাহলে দেখো, এই যে তোমার এখান থেকে সবগুলা এখানে নেমে এখানে ফিল্ট্রেট হয়ে এখানে আসলো। তাহলে আবার আসো সবকিছু যদি ফিসিটি, হ্যানলি লোব, ডিসিটি হয়ে সংগ্রাহী নালিকা হয়ে যদি ইউরেটার হয়ে মূত্রথলিতে চলে যায়, তার মানে সবগুলা মূত্র আকারে বের হয়ে যাবে। তাহলে এখন এভাবে দেখবা যে তোমার রক্তের সমস্ত উপাদান বা প্রায় রক্ত এভাবে, বা রক্ত থেকে পানি আকারে এভাবে বের করে দিচ্ছে, মূত্র আকারে বের করে দিচ্ছে। তখন আমাদের শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর হবে এটা। কথা বুঝতে পারছো তো? কি করবে এবার, যে এই যে এখান থেকে যেগুলা ফিল্ট্রেশন হয়েছে ওখানে সবকিছু যে একদম বর্জ্য পদার্থ সেরকম না, এখানে কিন্তু পানি চলে আসছে। কেমন? তাহলে পানি তোমার শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট, কোষের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে পানি সবকিছু বের করে দাও, সবগুলা বের করে দেওয়া যাবে না। অন্যান্য দ্রব্য, লবণ গুলাও আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, সব লবণ বের করে দেওয়া যাবে না। তাহলে এই জন্য আমাদের শরীর কি করবে, যে ওখান থেকে এই যে এখানে দেখো এই পিসিটি চারপাশে, এখানে আবার কৈশিক জলিকা আছে। পিসিটির চারপাশে কি আছে এখানে, কথা বলে, এখানে আছে কৈশিক জালিকা। এই যে এভাবে করে এখানে আমি একটা কৈশিক জালিকা দেখাচ্ছি, এভাবে করে কৈশিক জালিকা আছে। ভালো করে খেয়াল করো, কৈশিক জালিকা মানে রক্তনালী আর কি। তাহলে আবার কি করবে, এবার সে মনে করে এভাবে যখন যাচ্ছে, মনে করে লাইন ধরে সবাই যাচ্ছে এভাবে, তো এখান থেকে আবার রক্ত বলবে যে তোমাকে আমার দরকার, তোমাকে আমার দরকার, এভাবে দরকার বলে বলে বা তার জিনিসগুলা সে নিয়ে ফেলবে আবার। মানে যেগুলা দরকার সেগুলা, যেগুলা দরকার না একদম, যেগুলা তার জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ, সেগুলাকে সে ঢুকাবে না ভিতরে, টানবে না। আর সব এগুলাকে এগুলো এদিকে পাস করবে, আস্তে দিকে সামনের দিকে আসবে। কিন্তু প্রয়োজনীয় অংশগুলাকে সে কি করবে বলতো, পুনরায় রক্তের মধ্যে কি করে ফেলবে বলো না? শোষণ করে ফেলবে। কি করে ফেলবে? শোষণ করে ফেলবে। দেখো সে প্রথমে আগে এদিক থেকে রক্ত থেকে সেপারেট হয়ে গেছিল,
ফিল্ট্রেশন হয়ে তারপর আবার রক্তের মধ্যে কি করে ফেলতেছে, প্রয়োজনীয় উপাদানগুলোকে শোষণ করে ফেলতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি পুনঃশোষণ। বলো কি বলি? পুনঃশোষণ বলি। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো পুনঃশোষণ, অথবা ইংরেজিতে বলি রিঅ্যাবজর্পশন। কি বলি? রিঅ্যাবজর্পশন। খুবই ইম্পর্টেন্ট কথা। আলট্রাফিল্ট্রেশন কোথায় করছিল তাইলে? রেনাল কর্পাসলে বা গ্লোমেরুলাসে। পুনঃশোষণ কোথায় করতেছে? পিসিটি তে। কোথায়? পিসিটি তে। এখন আসো, পুনঃশোষণটা কোন ধরনের? তাহলে সে কি সবাইকে পুনঃশোষিত করে ফেলতেছে, নাকি বেছে বেছে যেগুলা উপকারী পদার্থ সেগুলাকে পুনঃশোষণ করতেছে? যেগুলো উপকারী পদার্থ বা যেগুলো তার জন্য দরকার সেগুলাকে পুনঃশোষণ করতেছে। তাহলে তাহলে সিলেক্টিভলি সে পুনঃশোষণ করতেছে, সিলেক্ট করে করে, নির্বাচন করে করে পুনঃশোষণ করতেছে। তাহলে এই পুনঃশোষণটাকে আমরা বলি নির্বাচনমূলক পুনঃশোষণ। বলো কি বলি? এই শব্দগুলা কিন্তু আমরা কোনো না কোনো ভাবে একটু একটু এক্সপোজ হয়েছি, এগুলাতে পড়ছি, কিন্তু হয়তো বুঝে পড়ি নাই আর কি। তাহলে পিসিটিতে তাহলে কোন ধরনের পুনঃশোষণ হয়েছে বলতো? নির্বাচনমূলক পুনঃশোষণ হয়েছে। মানে কি, ওই যে তার প্রয়োজনীয় পদার্থগুলাকে নির্বাচিত করে করে, সিলেক্ট করে করে ওইগুলাকে পুনঃশোষিত করছে, বাকিগুলাকে সে করে নাই, একচেটিয়া ভাবে সবগুলাকে করে নাই। তাহলে এটাকে আমরা কি বলবো? নির্বাচনমূলক পুনঃশোষণ। এবার আসো, নির্বাচনমূলক পুনঃশোষণের জন্য এখানে কতগুলা কোষ আছে দেখো। কোষগুলা কিরকম দেখো, এরকম কতগুলো কোষ আছে। তাহলে বলো তো, এই যে এখানে কোষ ছিল কই? প্যারাটাল স্তরে কোষ ছিল স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। তাহলে এগুলাও বাইরের, এগুলাও হচ্ছে এপিথেলিয়াম কোষ। কি কোষ? এপিথেলিয়াম কোষ। তাহলে এই এপিথেলিয়াম গুলা কোন ধরনের এপিথেলিয়াম? আমি লেখার সময় দিব। বলো, এই এপিথেলিয়াম গুলার নাম হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। ওই যে তোমরা তিন ধরনের এপিথেলিয়াম পড়ছো, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। তাহলে এই এপিথেলিয়ামটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। কি এপিথেলিয়াম বলো তো? কিউবয়েডাল এপিথেলিয়াম। এবার একটু তাকাও, দেখো কিউবয়েডাল এপিথেলিয়ামটাকে যদি আমি তোমার, যদি একটু বোঝার সুবিধার্থে যদি আলাদা করে আঁকি, তাহলে এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়ামের একটা কোষ। তাহলে এখন আসো, কিউবয়েডাল এপিথেলিয়ামের মধ্যে এই যে তোমার এখানে আমরা যে আঙ্গুলের মতো কতগুলো অংশ দেখতে পাচ্ছি, এগুলোর নাম কি পড়াইছিলাম বলতো প্রাণী কোষে? মাইক্রোবিলাই। তাহলে এগুলোর নাম কি? মাইক্রোবিলাই। কেমন? তাহলে মাইক্রোবিলাই যেখানে থাকবে মনে থাকবে, এটা মনে রাখবা, এই মাইক্রোবিলাই তুমি কিন্তু ক্ষুদ্রান্তে পাবা। হ্যাঁ। তাহলে এই যে মাইক্রোবিলাই যেখানে থাকবে, বিলাইয়ের কাজ সব সময় হচ্ছে শোষণ করা। বিলাইকে শোষণের একক বলা হয়, বা মাইক্রোবিলাইকে শোষণের একক বলা হয়। তাহলে এটা কি করবে? এই যে দেখো, এদিক থেকে পানি যেগুলা যাচ্ছে, মানে যে যে উপাদানগুলো যাচ্ছিল, সেখান থেকে ওই যে নির্বাচনমূলক বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের মাধ্যমে সেগুলাকে কোথায় ঢুকাই ফেলবে? তার ভিতরে ঢুকাই ফেলবে। এই যে এগুলার মাধ্যমে, বিলাইয়ের মাধ্যমে। বিলাই যেখানে থাকবে তার কাজ হচ্ছে শোষণ করা। কি করা? শোষণ করা। মনে থাকবে? তাহলে এই মাইক্রোবিলাই। তাহলে বলো, এখানে যে কোষগুলা থাকে পিসিটি তে, আমি যদি জিজ্ঞেস করি পিসিটি কোন ধরনের কোষ থাকে? কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ। বলো কোন কোষ? কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ। তাহলে এটা হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ। তাহলে কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ যেটা, এই কিউবয়েডাল এপিথেলিয়াম কোষে কি থাকে? তাহলে মাইক্রোবিলাই থাকে। এবার আসো, সবগুলা মাইক্রোবিলাই দেখো, সবগুলা মাইক্রোবিলাইকে যদি তুমি একত্রে কল্পনা করো, দেখো দেখো, আমরা যে ব্রাশ করি, এই যে আমরা যে ব্রাশ করি, এই যে ব্রাশের মধ্যে এরকম দেখো সামনের দিকে এরকম অনেকগুলা ছোট ছোট অংশ থাকে। কেমন? তাহলে এই যে ঠিক একইভাবে এই সবগুলা মাইক্রোবিলাইকে একত্রে মনে হচ্ছে কিসের মতো? একটা ব্রাশের মতো। তাহলে এটাকে সেজন্য বলা হয় ব্রাশ বর্ডার। কি বর্ডার বলা হয়? ব্রাশ বর্ডার। তাহলে মাইক্রোবিলাই গুলো একত্রিত হয়ে কি গঠন করে? ব্রাশ বর্ডার গঠন করে। এটুকু বুঝছো কিনা বলো? আমি আবার বলতেছি। তাহলে পিসিটি তে কি ঘটে? নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে। কি ঘটে? নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে। এখানে কি থাকে? কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ থাকে। কিউবয়েডাল এপিথেলিয়াম কোষে কি থাকে? মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই গুলো একত্রিত হয়ে কি গঠন করে? এবার সুন্দর করে লিখে দিচ্ছি, লিখো সুন্দর করে। তাহলে এখানে এক স্তরে কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ থাকে। কেমন? একটা স্তরে এভাবে কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ থাকে। এবার আসো, আমি দেখো এরো চিহ্ন দিয়ে লিখতেছি, কিউবয়েডাল এপিথেলিয়াম কোষে কি থাকে? তাহলে মাইক্রোভিলাই থাকে। বলো কি থাকে? এবার বলো, মাইক্রোভিলাই গুলো একত্রিত হয়ে কি গঠন করে? ব্রাশ বর্ডার গঠন করে। বলো এই লাইনগুলো বুঝছো কিনা সব?
তাহলে তোমাকে একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি দেখো এই চিত্রটাতে অনেক কিছু আঁকাইছি বলে এমসিকিউর জন্য একসাথে চলে আসছে, কিন্তু পরীক্ষায় আসলে কোনটা আঁকতে হবে সিম্পল ভাবে ওটাও দেখাই দিছি, এই জন্য বইয়ের টাকায় আনতে বলছি। তাহলে গত ক্লাসে চিত্রের মধ্যে পিসিটিতে গিয়ে এরকম কতগুলা কোষ দিয়ে দাও, যেগুলো পাশে লিখে দেখো কিউবাইডাল এপিথেলিয়াল কোষ, তখন চিত্রটা দেখলে সব মনে পড়বে। ওখানে গিয়ে ওখানের মধ্যে কতগুলা কোষ আঁকো এভাবে, এগুলোর নাম হচ্ছে কিউবাইডাল এপিথেলিয়াল কোষ। টান দিয়ে লিখো এভাবে, এভাবে লিখবা কিউবাইডাল এপিথেলিয়াল কোষ, লিখো তাড়াতাড়ি। গত ক্লাসে চিত্রে যাও, ওখানে গিয়ে যেটা যেটা তোমার আহ যেটা বাসা থেকে এঁকে আনতে বলছি ওটাতে না, গত ক্লাসে যে চিত্রটা আঁকাইছে ওটাতে। তাহলে ওটাতে ওটাতে কতগুলো এভাবে কোষ দাও, এগুলোর নাম হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ। বলো কি কোষ, কথা বলো না, কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ। এবার পাশে সেই কিউবয়েডাল এপিথেলিয়াল কোষটা আমার মতো করে আঁকো, আমার মতো করে এঁকে এটা লিখে রাখো। তোমার মাইক্রোভিলাই ব্রাশ বর্ডার এগুলো চোখে বাঁচতে হবে, আমি মুছে দিলে এগুলো চোখে বাসবে না, এগুলো তোমার খাতায় থাকতে হবে। তাহলে পাশে এরকম কিউবয়েডাল এপিথেলিয়াল কোষের কাহিনীগুলো লিখো। মাইক্রোভিলাই থেকে, মাইক্রোভিলাই গুলো ব্রাশ বর্ডার গঠন করে, বিলাই তাকে বলে এটা শোষণ করে। তোমরা গত ক্লাস করো নাই? ওখানে আঁকছো? আচ্ছা, আনতে হবে না খাতা, এক একদিন এক একটাতে লিখলে কি ক্লাস মজা পাবা? শেষ হলে আমাকে বলিও যে স্যার শেষ হয়েছে, তখন আমি এরপরে লিখবো। লিখো সময় নিয়ে, আমি আগাচ্ছি বলে তোমার না আঁকা না হলে আবার ওদিকে চলে যাও না, তোমার গুলা তুমি শেষ করে আসো তাড়াতাড়ি। তাহলে এখানে কি ঘটে বলো তো? নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে, নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে। এবার আসো, এটা ইউ আকৃতির। এবার আসো হ্যানলির লুপের দুইটা অংশ, আবার কয়টা অংশ? দুইটা অংশ। যারা গত ক্লাসে 3টা থেকে 4টার বেসে ক্লাস করছিল তাদেরকে বলি নাই, কিন্তু 4টা থেকে 5টার বেসে যারা ক্লাস করছিল তাদেরকে বলছিলাম। তাহলে দেখো এখানে একটা নামতেছে, দেখো একটা বাহু নামতেছে, আরেকটা বাহু কি করতেছে উপরের দিকে করতেছে। দেখো এদিক থেকে আসার সময়, এদিক থেকে আসার সময়, এদিক থেকে আসার সময় এটা এদিকে নামতেছে, আবার এটা কি করতেছে উপরের দিকে উঠতেছে। এই বুঝতেছো তোমরা? তাহলে আবার আসো, যেটা নামতেছে সেটাকে আমরা বলবো অবরোহণ। অবরোহণ মানে নামা। তাহলে এটাকে বলবো আমরা অবরোহণ বাহু। লিখো, এটাকে বলবো আমরা অবরোহণ বাহু। বা যেটা উঠতেছে সেটাকে কি বলবো আমরা? আরোহণ বাহু। কি বাহু বলবো? আরোহণ বাহু বলবো। তাহলে হ্যানলির লোপে দুইটা বাহু, একটা হচ্ছে নিচে নামতেছে অবরোহণ বাহু, আরেকটা হচ্ছে উপরে উঠতেছে আরোহণ বাহু। তাহলে অবরোহণ বাহুকে আমরা ইংরেজিতে বলবো ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে নামা, তাহলে এটাকে আমরা বলবো ডিসেন্ডিং বাহু, ইংরেজিতে বলবো ডিসেন্ডিং। আর আরোহণ মানে উপরের দিকে ওঠা, তাহলে এটাকে বলবো আমরা অ্যাসেন্ডিং বাহু। কি বাহু বলবো? অ্যাসেন্ডিং বাহু। লিখে রাখো। এটুকু কি বোঝা গেছে? বলো, এটুকু বোঝা গেছে? এবার আসো, আমাদের পড়া শেষ। আসলে এখান থেকে আমি শুধু একটা লাইন লিখে দিব যেটা পরবর্তীতে লাগবে, যেটা পরবর্তীতে লাগবে। এখানে একটা হরমোন কাজ করে, সেটা একটু লিখে রাখো। এখানে এডিএস নামক একটা হরমোন আছে যেটা কাজ করে এখানে। তাহলে দূরবর্তী পেঁচানো নালিকা একটা হরমোন কাজ করে, সেটা নাম হচ্ছে এডিএস। তাহলে এখান থেকে হ্যানলির লুপ থেকে এটা ইউ আকৃতির, এটা মেডুলায় অবস্থিত, এই দুইটা লাইন অবশ্যই লাগবে। এটা কর্টেক্সে অবস্থিত, এটা সংগ্রাহী নালিকার সাথে যুক্ত, আর এখানে এডিএস কাজ করে। হ্যাঁ, এডিএস এর পূর্ণরূপ অ্যান্টি ডায়োরেটিক হরমোন। পড়াবো, তোমার চিন্তা করতে হবে না, আমি পড়াবো আস্তে ধীরে। আমি তোমাকে একটু একটু হিন্টস দিয়ে দিয়ে চলে যাচ্ছি। এডিএস এর পূর্ণরূপ আমরা রক্ত চ্যাপ্টারেও পড়াবো, এখানেও পড়াবো। এডিএস মানে অ্যান্টি ডায়োরেটিক হরমোন, পড়াবো।
তাহলে আমরা এটুকু সুন্দর করে বুঝতে পারছি কিনা বলো তো? বুঝতে পারছি? তাহলে এই যে এটাই হচ্ছে তোমার ন্যাফ্রনের বর্ণনা। তাহলে পরীক্ষায় যখন ন্যাফ্রন গঠন চিহ্নিত করো বলবে, তখন সুন্দর করে চিহ্নিত করলে হবে। ন্যাফ্রন বর্ণনা করো, তখন ন্যাফ্রন একে চিহ্নিত করে এখান থেকে কিছু লাইন লিখে দিবা। কিছু লাইন তুমি মতো লিখে দিবা, হেডলাইন করবে। এভাবে চকার আকারে লেখার দরকার নাই। তুমি লিখবা রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল থেকে কতগুলো লাইন লিখবা, ওটা আবার দুই প্রকার দিয়ে একদম রোমান হরফ দিয়ে এগুলা লিখবা। এভাবে করে সুন্দর করে প্যারাগ্রাফ আকারে লিখে দিবা। ক্লিয়ার? বুঝতে পারছো কি বলছি? তাহলে আমাদের ন্যাফ্রনের এইটুকু পড়া শেষ। এবার আসো, এবার বলো তো ন্যাফ্রনের পরে এটা, এই যে দেখো ডিসিটি পরে এটা কি বলতো? সংগ্রাহী নালিকা। তাহলে সংগ্রাহী নালিকা কি ন্যাফ্রনের অংশ? কথা বলো। না। তাহলে ন্যাফ্রনের অংশ কিন্তু এখানে শেষ। ন্যাফ্রনের দুটো অংশ, রেনাল কর্পাসল আবার হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল দূরবর্তী পেঁচানো নালিকা এসে শেষ। তাহলে এখন আলাদা করে আমরা কি পড়বো? বাকি কি? সংগ্রাহী নালিকা। তাহলে এখন আমরা পড়াবো তোমাকে সংগ্রাহী নালিকা। মুছে দিচ্ছি তাহলে। এবার বলে ফেলো, কথা বলবা না। সংগ্রাহী নালিকা কোথায় অবস্থিত? কর্টেক্স ও মেডুলায়। লিখে ফেলো, কর্টেক্স ও মেডুলায় অবস্থিত। কর্টেক্স ও মেডুলায় অবস্থিত। সংগ্রাহী নালিকার দৈর্ঘ্য কতটুকু দেখো। হ্যানলি লুপের দৈর্ঘ্য যতটুকু পড়ছি ততটুকু। হ্যানলি লুপের দৈর্ঘ্য পড়ছিলাম 20 মিলিমিটার। তাহলে সংগ্রাহী নালিকার দৈর্ঘ্য 20 মিলিমিটার। এবার কয়েকটা কথা আমি ভেঙ্গে ভেঙ্গে পড়াবো, বুঝতে হবে। কয়েকটি কথা আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, দেখো। যেমন আমরা এভাবে বলি, তোমার আঁকার দরকার নাই, তুমি দেখো শুধু। তাহলে এটা একটা ন্যাফ্রন। এটা আর একটা ন্যাফ্রন। কেমন? তাহলে এভাবে আরো মনে করো এদিক থেকে একটা ন্যাফ্রন আসলো। তাহলে এভাবে করে ন্যাফ্রন আছে, অনেকগুলো ন্যাফ্রন এভাবে আছে। লক্ষ লক্ষ ন্যাফ্রনের কথা তো আমরা তোমাদেরকে শোনাইছি। এখন আসো, এই ন্যাফ্রন, এই ন্যাফ্রন, এই দেখো ন্যাফ্রনের এই যে দূরবর্তী প্রাচীন নালিকা, তাহলে কোথায় মিলিত হচ্ছে বলো তো? সংগ্রাহী নালিকাতে মিলিত হচ্ছে। কোথায় মিলিত হচ্ছে? সংগ্রাহী নালিকাতে এভাবে মিলিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে এই দূরবর্তী পেঁচানো নালিকাটাও এখানে মিলিত হয়েছে। আবার দেখো এই যে এই এই ন্যাফ্রনের দূরবর্তী নালিকাটাও এখানে মিলিত হচ্ছে। এই দূরবর্তী পেঁচানো নালিকা এখানে মিলিত হয়েছে। তাকে বলো তো, আমি গত ক্লাসে গ্রুপে একটা এই যে ছবি শেয়ার করছিলাম, ওখানেও আমি এইটা বুঝাইতে চাইছি। ওখানে দেখবা দুইটা ন্যাফ্রন এসে একটা সংগ্রাহী নালিকায় মিলিত হয়েছে। তার মানে দেখো কয়েকটা ন্যাফ্রন এসে একটা সংগ্রাহী নালিকায় কি হয়েছে? মিলিত হয়েছে। তার মানে তোমার পরীক্ষায় আসবে কয়েকটি দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় মিলিত হয়? সংগ্রাহী নালিকায় মিলিত হয়। এবার আসো, এরকম আরো, তাহলে এদিক থেকে আরো আসলো, এদিকে আরেকটা সংগ্রাহী নালিকা আসলো, দেখো। এই দেখো আরেকটা সংগ্রাহী নালিকা আসলো এভাবে। তাহলে এদিক থেকে আরেকটা সংগ্রাহী নালিকা গেল এভাবে, দেখো। তাহলে এভাবে আরো সংগ্রাহী নালিকা গেল। তাহলে এভাবে আরো কয়েকটা সংগ্রাহী নালিকা মিলে, এই যে একটা, দুইটা, তিনটা, এরকম অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে আরেকটা নল গঠন করছে না? দেখো তো আরেকটা নল গঠন করছে। এই যে এখানে আরেকটা নল হয়েছে না? বলো না, কয়েকটা সংগ্রাহী নালিকা মিলে কি হয়েছে? আরেকটা নল হয়েছে। এই নলটা আবিষ্কার করছে বিজ্ঞানী বেলিনি, সেই জন্য এটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। ডাক্ট মানে কি? নালী। ডাক্ট মানে কি? নালী। তাহলে এটা যে আবিষ্কার করছে তার নালী হবে, তাহলে এটার নাম হবে ডাক্ট অফ বেলিনি। মনে থাকবে? তাহলে কি বললাম? যে তাহলে কয়েকটি দূরবর্তী প্রাচীন নালিকা কোথায় মিলিত হয়? সংগ্রাহী নালিকা। আবার কয়েকটি সংগ্রাহী নালিকা মিলিত হয়ে কি গঠন করে? ডাক্ট অফ বেলিনি গঠন করে। এই ডাক্ট অফ বেলিনি থেকে পরবর্তীতে
এই যে এরকম পরবর্তীতে এখান থেকে ইউরেটার সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? ইউরেটার সৃষ্টি হয়। স্যার আপনি পড়াইছেন ইউরেটার সৃষ্টি হয় পেলভিস থেকে, হ্যাঁ ঠিক আছে পেলভিস থেকে, কিন্তু এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে তোমাকে মনে করো যে ইউরেটার সৃষ্টি হয় দিয়ে তোমার অপশনের মধ্যে পেলভিস দেয় না, শুধু এরকম দিছে, অপশন গুলা কিরকম দিছে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে নিকটবর্তী পাচানো নালিকা, দূরবর্তী পাচানো নালিকা, রেনাল কর্পাসল, তোমার ডাক্ট অফ বেলিনি, সরি এরকম নিকটবর্তী পাচানো নালিকা, দূরবর্তী পাচানো নালিকা, সংগ্রাহী নালিকা, ডাক্ট অফ বেলিনি। তাহলে আনসার হবে ডাক্ট অফ বেলিনি। ইউরেটার তাহলে কোথা থেকে সৃষ্টি হয়? কথা বলো না, কোথেকে? ডাক্ট অফ বেলিনি থেকে সৃষ্টি হয়। তার মানে হচ্ছে এভাবে আমরা এভাবে বলতে পারি, তাহলে এভাবে বলতে পারি কিনা দেখো তো, আমি একটু সিকোয়েন্স তোমাকে লিখে দিব। তাহলে ডিসিটি গুলা কোথায় মিলিত হয়? সংগ্রাহী নালিকায়। কালেক্টিং ডাক্টে, কালেক্টিং ডাক্ট গুলা কোথায়? ডাক্ট অফ বেলিনিতে। ডাক্ট অফ বেলিনি কোথায়? ইউরেটার। তাহলে এই সিকোয়েন্সটা বুঝছো কিনা দেখো তো। তাহলে এই জিনিসটা এখন লেখাই দিচ্ছি, আসো এবার ওখানে আসো, এগুলো আঁকার দরকার নাই, আসো। তাহলে কি বলতেছি দেখো, সংগ্রাহী নালিকার সাথে দেখো, যে সংগ্রাহী নালীর সাথে লিখো, সংগ্রাহী নালিকার সাথে কয়েকটি কয়েকটি যুক্ত হয়। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে বলো কয়েকটি ডিসিটি যুক্ত হয় কার সাথে? যার এই কথাগুলো মনে থাকবে, এগুলো আর মুখস্থ করা লাগতেছে না তো। এবার লিখো সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালী, সংগ্রাহী নালিকা মিলিতভাবে, মিলিতভাবে তাহলে সংগ্রাহী নালী মিলিতভাবে কি গঠন করছে স্যার? ডাক্ট অফ বেলিনি গঠন করছে। আবার আসো, ডাক্ট অফ বেলিনি থেকে কি সৃষ্টি হয়? এটা থেকে ইউরেটার সৃষ্টি হয়। বলো এটা থেকে কি সৃষ্টি হয়? ইউরেটার সৃষ্টি হয়। তাহলে এটাকে যদি আবার আমরা একটা লাইন দিয়ে লিখতে চাই, একটা লাইন দিয়ে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবা? ওটাও লিখে রাখো, ছোট করে ওটাও লিখে রাখো। একটা লাইন দিয়ে লিখতে চাইলে সেটা হচ্ছে এরকম, যদি না না বলার জন্য আর কি, ডিসিটি, ডিসিটি থেকে কি বলো না, সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা থেকে ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি থেকে কি বলতো? ইউরেটার। তাহলে এটা আমরা শুধু এই যে মনে রাখার জন্য আমরা এভাবেও লিখতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে সংগ্রাহী নালিকা পড়া শেষ। এবার আসো, সংগ্রাহী নালিকার পরে আমরা পড়াবো তোমাদেরকে ন্যাফ্রনের প্রকারভেদ। তাহলে আমাদের এটা শেষ, এখন পড়াবো ন্যাফ্রনের প্রকারভেদ। ন্যাফ্রন এখনো শেষ হয় না, প্রকারভেদ পড়াচ্ছি। তাহলে ন্যাফ্রনের প্রকারভেদ পড়লে আমরা মোটামুটি শেষ করতে পারবো। তাহলে ন্যাফ্রন হচ্ছে তিন প্রকার, লিখে রাখো। ন্যাফ্রন কয় প্রকার? তিন প্রকার। ন্যাফ্রন কয় প্রকার? তিন প্রকার। কথা বলবা না, আমরা লাস্টের দিকে, এটা পরে আমাদের শেষ ক্লাস। তাহলে আসো, যে আমরা গত ক্লাসে এরকম করে দেখাইছিলাম, তোমার আঁকার দরকার নেই, তুমি আগে দেখো। আমি গত ক্লাসে একটা চিত্র শেয়ার করছি তোমাদের ওখানে, ওইটাতেও এর জন্য শেয়ার করছিলাম, দেখো। তাহলে কিডনির মধ্যে দেখো, তাহলে বাইরের অংশকে আমরা কি বলি বলতো? কর্টেক্স। এটাকে আমরা কি বলি? দেখছো ঘুরে ফিরে একই কথাগুলাই আসতেছে বারবার। এটাকে আমরা কি বলি? মেডুলা বলি। এটাকে আমরা বলি মেডুলা। এটাকে আমরা মেডুলা বলি। এখন আসো দেখো, কর্টেক্স তো এটা পুরাটা কর্টেক্স, কেমন? তাহলে একটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল বলতে বোঝায় যে উপরে, উপরে বাইরে। আমরা বলি, অনেক সময় বলে যে স্যারেরা পড়ানোর পর তুমি একটু বইটা একটু সুপারফিশিয়ালি রিডিং করে আসবা, মানে উপরে উপরে একটু চোখ বলে আসবা। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে বোঝায় যে উপরে বাইরে, কেমন?
আর ডিপ মানে ভিতরার, কেমন? তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো, একটা নেফ্রন থাকে এভাবে, এই দেখো সবাই দেখো, একটা নেফ্রন থাকে এভাবে, দেখো রেনাল কর্পাসলটা কোথায় একদম বলো তো, কোথায়? বাইরের দিকে, সুপারফিশিয়ালি কর্টেক্সের একদম বাইরে, কেমন? তাহলে এভাবে এসে দেখো, এই যে এভাবে করে, এটা নিকটবর্তী পেছানো নালিকা, এটা দূরবর্তী পেছানো নালিকা, এটা হচ্ছে সরি, এটা হ্যান্ডলি লুপ, এটা দূরবর্তী পেছানো নালিকা, এভাবে। আবার দেখো তো আরেকটা নেফ্রনের রেনাল কর্পাসলটা কোথায়, দেখো তো কোথায়, মাঝখানে, কোথায়? মাঝখানে, কর্টেক্সের মাঝখানে। তাহলে এটা হচ্ছে তোমার কি, নিকটবর্তী পেছানো নালিকা, এটা হ্যান্ডলি লুপ, এটা দূরবর্তী পেছানো নালিকা। আবার আরেকটাতে দেখো তো, একদম কোথায়, সংযোগস্থলে, কার কার সংযোগস্থলে? কর্টেক্স এবং মেডুলার সংযোগস্থলে। সংযোগস্থল কথাটার অর্থ মনে রাখবা, যে এটাকে আমরা এখানে বলবো, বায়োলজিতে এখানে বলবো জাক্সট্রা। তাহলে জাক্সট্রা কথাটার অর্থ সংযোগস্থল, কি স্থল? সংযোগস্থল। তাহলে এখন আসো এই যে এখানে, তাহলে এখন আসো এই যে এখানের মধ্যে একটু ছোট করে এভাবে করে নিকটবর্তী পেছানো নালিকা আছে এইভাবে, এরপরে দেখো হ্যান্ডলির লুপটা এভাবে করে আছে, তারপরে দূরবর্তী পেছানো নালিকা। এখানে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, যেটা আমি গত ক্লাসে চিত্রটাতে দিয়েছি, দেখবা এই পাশ থেকে একটা উপর থেকে আসছে, যেটা হচ্ছে সুপারফিশিয়াল, আর এদিকে একটা নিচে করে আছে মেডুলার কাছাকাছি, এটা হচ্ছে এরকম জাক্সটা মেডুলার। এখন আসো, তাহলে এখানে দেখো তো, এই যে এটা উপরে হওয়ার কারণে এটা লুপের, এই যে লুপের কিছুটা অংশ কোথায় গেছে বলতো? মেডুলাতে গেছে। এই দেখো একটু একটু করে অংশ গেছে। তাহলে এখানে লোপ অফ ফ্যামিলিটা কোথায় থাকে? মেডুলাতে থাকে। তার মানে এখানে লোপ অফ ফ্যামিলিটা কিরকম, ছোট। কিন্তু এটা নিচে হওয়ার কারণে এর বেশিরভাগ অংশ কোথায় চলে গেছে? মেডুলাতে চলে গেছে। তার মানে লোপ অফ ফ্যামিলিটা এখানে কিরকম বলতো? অনেক বড়। এই জিনিসটা এখানে বুঝতে হবে। এটা যদি এইভাবে ইমাজিন করতে না পারো তাহলে বুঝবা না। তাহলে আসো তিন 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 প্রকার, তাহলে পাশাপাশি লিখবে। এক নাম্বার সুপারফিশিয়াল লিখো, এক নাম্বার যেটা উপরে থাকবে একদম, সেটাকে বলবো আমরা সুপারফিশিয়াল। তাহলে লিখো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, এটাকে বলবো আমরা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর আরেকটা যেটা বলতেছি সেটা মাঝখানে থাকে, কর্টেক্সের মাঝখানে, তাহলে এটাকে বলবো মিড কর্টিক্যাল। ওটাকে কি বলবো? মিড কর্টিক্যাল। আর যেটা সংযোগ স্থলে থাকে ওটাকে বলবো আমরা জাক্সট্রা মেডুলারি। কি বলবো? জাক্সট্রা মেডুলারি, মানে মেডুলা এবং কর্টেক্সের সংযোগ স্থলে। তাহলে নেফ্রন তিন প্রকার। এই তিন প্রকার নেফ্রন গুলো আমরা পার্থক্য আকারে পড়বো এখন। পার্থক্য আকারে পড়লে আমাদের জন্য সুবিধা। আচ্ছা একটু দেখো, তুমি এগুলা পরে টানতে পারবা। দেখো এবার আমি বলতেছি শুনো। তাহলে এখানে যে পার্সেন্টেজটা মনে রাখতে হবে প্রথমে, এটা খুব ইম্পর্টেন্ট, নেফ্রনের প্রকারভেদ থেকে এমসিকিউ দিবেই। তাহলে দেখো, এই যে সুপারফিশিয়াল নেফ্রন থাকে সবচেয়ে বেশি, এরকম থাকে আমাদের দেহে 85% নেফ্রন। এই যে আমাদের যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে প্রতি বৃক্কে, তার মধ্যে 85% থাকে কোথায়? সুপারফিশিয়ালি। আর বাকি 5% থাকে তোমার মিড কর্টিক্যাল, আর বাকি 10% থাকে হচ্ছে তোমার কোথায়? জাক্সটা মেডুলারি। তাহলে পার্সেন্টেজটা মনে রাখতে হবে, কোনটা কত পার্সেন্ট। ক্লিয়ার? এবার আসো 2 নাম্বার, অবস্থান। তাহলে বলতো সুপারফিশিয়াল কর্টেক্স কোথায় বলতো? কর্টেক্সের কোন দিকে? বাইরের দিকে না? তাহলে কর্টেক্সের পরিধির দিকে, বলো কোথায়? কর্টেক্সের পরিধির দিকে। এবার আসো জাক্সটা মেডুলারি, এটা জাক্সটা মানে কি বলছি? সংযোগস্থল। তাহলে সংযোগস্থল দেখলেই তুমি এটা জাক্সটা মেডুলারি। তাহলে কর্টেক্স ও মেডুলার সংযোগস্থলে। কর্টেক্স ও মেডুলার কথা বলো, সংযোগস্থলে। তাহলে এটা কোথায় পড়ে গেছে? দুইজনের মাঝখানে। তার মানে এটা এভাবে লিখছে বইয়ে, সুপারফিশিয়াল, লিখে ফেলো সুপারফিশিয়াল ও জাক্সটা মেডুলারির মাঝখানে। বুঝতে পারছো? সহজ। এবার আসো লুপ, হ্যানলির লুপ যেটা, সেটা। তাহলে বলো তো, তুমি বলো তো, হ্যানলির লুপ কোনটাতে লম্বা কোনটাতে খাটো? এটাতে খাটো। লুপ মানে হচ্ছে এই যে যেটা মেডুলাতে আসছে সেটা। তাহলে এটা কি বলতো? এটা খাটো। পরীক্ষায় আসবে কিন্তু, না বুঝতে, চিত্র না বুঝলে অথবা জিনিসটা যদি তুমি ইমাজিন করতে না পারো তাহলে ভুল করবা। আর এটা হচ্ছে কিরকম বলতো? অনেক লম্বা। আর এটা কিরকম, এটা দরকার নাই পরীক্ষার জন্য, তাও লিখে দিচ্ছি, এটা খাটো হইতে পারে আবার লম্বাও হইতে পারে, মাঝামাঝি আর কি। খাটো বা লম্বা ওটা দরকার নাই পরীক্ষার জন্য। তোমার পরীক্ষার জন্য এই দুটা খুব ইম্পর্টেন্ট।
এরপরে আসো মূত্র তৈরি। তাহলে নেফ্রনের কাজ তো মূত্র তৈরি করা। আমি শেষ করতেছি, একটু একটা মিনিট সময় দাও। একটা মিনিট সময় দাও, সবাই এদিকে তাকাও। সবাই এদিকে তাকাও। তাহলে দেখো, এই যে আমরা যে স্বাভাবিক অবস্থায় আমাদের দেহের মূত্র তৈরি করবে কোন নেফ্রন, আর জরুরি অবস্থায় তৈরি করবে কোন নেফ্রন। জরুরি মানে কি, যে ধরো আমরা এখন পানি খাইছি, তাহলে এখন পানিগুলাকে বের করে দেওয়ার জন্য বা দেহের পানি সমতা রাখার জন্য জরুরি ভিত্তিতে কি তৈরি করা লাগতেছে, মূত্র তৈরি করা লাগতেছে, তখন একটা কাজ করবে। তাহলে এখন দেখো, তাহলে দেখো সুপারফিশিয়ালের প্রথম অক্ষর কি, দন্ত স। তাহলে স দিয়ে মনে রাখবা স্বাভাবিক অবস্থায়, তাহলে স্বাভাবিক অবস্থায় মূত্রত্যাগ করবে কে, সুপারফিশিয়াল নেফ্রন। আর জাক্সটা মেডুলারি বৈরিকার জ দিয়ে মনে রাখবে এটা জরুরি অবস্থায়, কোন অবস্থায়, জরুরি অবস্থায় মূত্রত্যাগ করবে, মূত্র তৈরি করবে। আর এটার কোনো কিছু পড়তে হবে না। তাহলে আমাদের নেফ্রন পড়া শেষ। তাহলে যারা বোঝো নাই লুপের ব্যাপারটা, যারা বোঝো নাই, গতকালকে রাতে আমি একটা গ্রুপে ছবি শেয়ার করছি, ওটা গিয়ে আরেকবার আজকে দেখবা সুন্দর করে। জাক্সটা মেডুলারি কার পাশে লেখা আছে, তারপরে সুপারফিশিয়াল কার পাশে লেখা আছে, লুপ কোনটা লম্বা কোনটা কাটো একটু তুমি দেখবা ভালো করে গিয়ে। তাহলে এই যে আমরা মোটামুটি এটা পারলাম, তাহলে এইটুকু পরে আসবা, আগামী ক্লাসে আমরা এর পরে পড়াবো। আগামী ক্লাসে আমরা এর পরে পড়াবো।